আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। ইটস আ বিউটিফুল স্টোরি অ্যান্ড আফনান ভাই হচ্ছেন আমাদের প্রথম স্টোরি টেলার অ্যান্ড তিনি ঘটনা শেয়ার করছেন তার এলাকার ঘটনা। আই হোপ ইউ উইল এনজয় ইট। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার গুদার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যেই অবস্থাটি সেখানে রয়েছে আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই, এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা। তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করত, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার ফিল হলো যে এটা কোনো লতা পাতা কিনা, কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা। ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন, ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচুন, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে, নির্ঘাত একটা ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে চিৎকার লাফ দিয়ে উপরে উঠে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো, এই সমস্ত কথা বলে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। স্বাভাবিক আর কি, যে সবাই বলেন এই যে নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই এই যে এরকম কিছু একটা ঘটতে পারে। তখন পানিতে সবাই নামা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি। প্রিয় লিসেনার, এই এপিসোডের মধ্যে শুনতে পাবেন হাসপাতালের ভয়ানক ঘটনা সহ আরো অনেক ঘটনা, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শোনেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। তবে কার ঘটনা সব থেকে আপনাদের মাঝে ভালো লাগে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা যদি ভূতের ফিল্মকে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন। তাহলে চলুন আমি এই ভিডিওর মধ্যে যে ঘটনাগুলো শেয়ার করছি, একটি লাইক দিয়ে প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড। তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বললো কিভাবে? তার ওর সাথে ভয়ঙ্কর কোন একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে, সবাই এরকম আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি উল্টিয়ে ফেলে দিল।
কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো, কিছুর জন্য মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরে কোনো সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। তো রাসেল ভাই, বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো, ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা, মানে বলতে পারি যে একটা মানে নালার মতো, নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায়, তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, এটা কার হতে পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখানে যে বের করা হয়, রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল, এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোন স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে, এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়, যে কি এমন ঘটনা ঘটলো যে ওইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোত ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে এভাবে ওকে হত্যা করলো? এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায়, এবং এই লাশগুলো সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো, এবং সকালে সে মারা গেল। এবং রাসেল ভাই, যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসার থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তোবা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক, বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে, বা যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারে নাই। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয়, তো একের পর এক হতে থাকে, সবাই মানে একটা সময় হতো এরকম মারা যায়। কিন্তু এরকম ছিল না, এরকম মারা যায় প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা। কিন্তু এলাকায় এবং প্রত্যেকই রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয়, এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই, এটা তো কোনো সমাধান নয়, যে আসলে কি ঘটনা ঘটছে এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, তো ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে, বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরও বললেন যে তার ওস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে একটু পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার ওস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে নৌকায় চড়ে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা। তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকে, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা। তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা।
তো ওরা সাথে সাথে যখনই দূর থেকে খেয়াল করেছে সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলে আসছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে, এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আচ্ছা, আর হাতে একটি আলো রয়েছে, এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়। আচ্ছা, মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দর ভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগের মানে রাগী মানে চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা আপনি ভালো আছেন, আপনি আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসেন, আপনার মানে আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, পরে বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন। বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা, তখন বলে তারপরও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর থেকে হেঁটে আসছে, এরকম অদ্ভুত চেহারার বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। আচ্ছা, তো রাত মানে ঘন্টাখানেক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন আসিফ ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস সেভাবে? বলে এটাই আমার কাজ, আমি এইভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যারা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ওখানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি।
ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য। Right. এটা কিন্তু সত্য ঘটনা। আচ্ছা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। আচ্ছা, এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি, তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলাবুড়িকে দেখেছে। আচ্ছা, এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে, এখনো কিন্তু রাসেল ভাই ঘটে। এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো ওইভাবে আমাদের সামনে আসে না, বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। তো এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। এখন চলে যাব একটা ঘটনায়। এটি একটা ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাদিল আল সাইদ। ভূত এফএমের জন্মদিনের শুভেচ্ছা। আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূত এফএম শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না। হয়তো বা পাওয়া যায়, তা আমার জানা নেই। মানুষ মারা যাবে, সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়, জানি না কেন। তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন। জানি না এটা মিরাকল নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা। বাড়িটা মেইন রাস্তার পাশেই। বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা। বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে তার পাশেই 3টি কবর। একটি কবর আমার বাবার দাদির, আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা। বাড়িটির চারপাশে নারিকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসতো, তখন ওরা যেতে চাইতো না, বলতো এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন? কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000। যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে। নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। সময়টা ছিল শীতকাল, তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব, তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই। বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয়ের লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল, তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি, আর চোখে পড়ল সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু পাশে ছিল। বললাম,
কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতেই তাকিয়ে দেখি আলোটা আর নেই। ভেতরে যেতেই শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হলো। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছিলেন। আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম, আর রাস্তার ঘটনাটা। সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, তাই তোমার নানু মৃত্যুর আগে তোমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি বুঝতে পারোনি, এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকতো পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে। কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন আমি তোমাদের বাসায় যাব আর থাকব। দাদি কিন্তু পাশের বাসায় থাকতো। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল, সেটা আমার হাতের ওপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের ওপর আমার দাদি মারা গেল, কেমন যেন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বোঝাতে পারবো না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটের, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001, তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙল ঠিক ভোরের আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম, আর যা দেখলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল তা দেয়াল থেকে 1 হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু। ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন বাসায় যে টিনের চাল ছিল, ঘুমের মাঝেই শুনতে পেলাম কি যেন ঝিরঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁটা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই, আর রুমে থাকা কাচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি, আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ের হাঁটুর নিচে ওই টি টেবিলের কাচ বিঁধে গেছে। রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকার ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকতো। আমি তখন ঢাকাতে, এখনো ঢাকাতেই থাকি। তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল, আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে, সাথীদের আম্মু, আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতেই হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করলো এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হলো নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খুলেন, আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে দাঁড়াতেই চোখ পড়ল মেইন গেটটার সামনে। আম্মু দেখলো সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর হাত দিয়ে ডাকছে আর বলছে, মা এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তে করে দরজাটায় রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়, সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে, কেন হারিয়ে যায় আমার আর আমার ফ্যামিলির জানা নেই।
আমার বাসায় এখন পর্যন্ত 2 জন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আব্বু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে। তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যাবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো। এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। রুমের একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়। আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু অবাক করা ব্যাপারটা হলো আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি। সব গাছ 1 মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়িটাকে ঘিরে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানরমাল এক্সপার্টের কাছে যান, কারণ এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়েছে। সমাধানের কাজ এখনো চলছে। আরো কিছু ঘটনা ঘটে গেছে যা বলার নিষেধ আছে, যদি ক্ষতি হয়ে যায়। এই জন্য এখন বলতে পারবো না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমিও কথা হবে না, চলে যাব বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে, এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসছেন। কিন্তু রাসেল ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসছে এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভিয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডের সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা। ওখানে ইংল্যান্ডে ব্রন বর্ডার। তো এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। অ্যান্ড আনন্দ ওয়াজ বর্ন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভিয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আদিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা। এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানরমাল থিংস। আচ্ছা। এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা। কবরস্থান ছিল, এখনো আছে, মানে এখনো আছে। ওই হাইগেট সেমিট্রিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। এটা ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় যে করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি 2টা অংশ আছে এবং 2 পাশেই, মানে 2 সাইডে, এবং বিশাল। বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পারতেছেন, অনেক বড়, অনেক বড়। মানে আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো
বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে স্টাফ লাইক দ্যাট। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড, প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল, এবং ঈশের বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, হ্যাঁ চিল ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটা থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুইজন আসছি, এন্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি, এন্ড দেখি এটা কেমন, হ্যাঁ খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখে। তো ও বলতেছে যে লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয়, তার বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সেই বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটার মাটির তলে। এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়, অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। হ্যাঁ, সেটাই। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স, তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড ফিল। ও আচ্ছা, লুকোচুরি খেলা হবে এইভাবে, আমি যেন কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা হ্যাঁ আচ্ছা, এবং তারা মনে করে এটা তাদের একটা ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। এনিওয়েজ, তো প্রথম ইটাই পড়ে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা একটা খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়, আমার মনে আছে, মনে আছে, এবং ইলেকট্রিসিটি যাওয়ার সময় সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু হয়ে গেছে, খেলা শুরু হতো। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাউ ওই দেশগুলোতে ফরেন কান্ট্রিতে চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বুঝালাম এই কারণে যে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। একদম সেটা আমার মনে হয়। ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, ওর ফ্রেন্ড হারিয়ে যায়, চোখ খুলে দেখেন না। তো হারার আগে একটা শীষ দেখে, হ্যাঁ শীষ দিয়ে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে, ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পেছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলেছে। তখন কিন্তু আর কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, ঝিঝি পোকার হালকা শব্দ স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে রাসেল, একটু ভয় পেতে থাকে, এবং একা তো পুরো কবরস্থানে, এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা যেখানে আছে সেখানে কান পাথরে ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মনে হচ্ছে কি হাসলো। হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো, সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথাটা কাজ করে, নক করার কোনো শব্দ পেয়েছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি।
ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ, বাট সে কিন্তু মানে ওইটার তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বুঝে পাওয়া যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায় কিছুটা, ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, আমি জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গাচ্ছি, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারে। মারার পর দেখে বন্ধুরা বসে আছে, মানে ওর বন্ধুরা বসে আছে। তো ও মানে মানে মনে হয় যে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল ইউ নো আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও ইউ নো লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি নো না, ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, আমার সময় নেই, ভালো লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা ধরে, হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম হচ্ছিল। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুইজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম, তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে যাকে খুঁজে পেল, ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা টিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো, ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস তো আমরা ওইটা আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা, বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি। আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় দানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ড কয়েকবার ডাকে, হ্যাঁ স্টপ, আমরা না যাই ওখানে, ইউনো উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো। বলে কি নো নো রিচ একটু কাছে, তুমি আসো, ইউনো আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, ইউনো লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতেও কিন্তু একটা ঢাল আছে বেশ, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, মানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধপ করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। যেরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নেই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম, এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে, খুব জোরে 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 ডাকতেছে পিছনে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে, এবং ওর সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও।
ও এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে। ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি তুমি যাচ্ছ এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিলে। তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। যে এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে। মানুষ সবাই তাই, আমিও হ্যাঁ, অনেক শুনেছি এরকমই লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে। অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে। এবং আপনার ভাই আছেন আমাদের এখানে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি মেডিকেল কলেজের ঘটনা। জি। তো ঘটনাটি আসলে যিনি যার সাথে ঘটেছে তার নাম বলতে বলেছে, কিন্তু ওনার বর্তমান কর্মস্থল বলা যাবে না। তো উনি একজন পেশায় শিশু চিকিৎসক, ওনার নাম হচ্ছে মরিয়ম। জি। তো উনি রাজশাহী মেডিকেলে পড়তেন এক সময়, রাজশাহী মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাও সেটা স্বাধীনতার আগের কথা। তো ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক প্রবীণ একজন, হয়তো ওনার নাম অনেকেই জানে থাকতে পারেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, তো উনি যখন রাজশাহী মেডিকেলে যখন পড়তেন, তখন পড়াকালীন সময়ে তো সেখানে উনি থার্ড ইয়ারে যখন ওঠেন তখন ওনার একটা রুমমেট আসে। জি। তো ওই রুমমেটের অদ্ভুত ব্যাপার, রুমমেট তার সাথে কোনো কথা বলতো না, সে শুধু লেখাপড়া করত আর মানে তার সাথে কোনো কথা বলতো না। এখন সে যদি জিজ্ঞেসও করে কোনো কথা, মানে সে এমন ভাবে রিয়াক্ট করে যে সে কিছু শোনেইনি, বা সে মনে বধির, মানে সে কানে শোনে না, এমন ভাবে সে রিয়াক্ট করে। তার কারণ উনিও চিন্তা করলেন যে আমি থার্ড ইয়ারের একজন সিনিয়র আপু, অথচ এ ফার্স্ট ইয়ারে পড়ে, আমি বারবার তাকে বলি, কথা বলার চেষ্টা করি, সে কথা বলে না। এটা নিজের ওনারও ইগোতে এটা লাগে, তো উনিও বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি মানে খুব বিরক্ত হন ওই আচরণে, তার ওই নতুন রুমমেটের আচরণে খুব বিরক্ত। একদিন রাগ করে বলেন যে তুমি কি আমাকে পাত্তা দাও না, তোমার একসাথে থাকি, তোমার সাথে এতবার কথা বলার চেষ্টা করি, কত গুরুত্বপূর্ণ কথা থাকে, তুমি কথার উত্তর দাও না কেন? তো সে পড়া থামেই তার দিকে অত্যন্ত কর্কশ ভাবে বলে যে আমি কারোর সাথে কথা বলি না, কেউ কথা আমার সাথে বলুক এটা আমি চাইও না, সুতরাং আমার সাথে কথা না বলার চেষ্টা করবা, যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবা না। তো এই ফার্স্ট ইয়ারের এই স্টুডেন্টের আচরণে উনি খুব মানে মর্মাহত হলেন যে এরকম একটা আচরণে। তখন উনি পারতপক্ষে তার সাথে আর কথা বলতেনই না, কিন্তু একই রুমে থাকতেন, স্বাভাবিকভাবেই কিন্তু অনেক প্রয়োজন হয়, যার কারণে প্রয়োজন হতো, তারপরে উনি চেষ্টা করতেন যে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। এর ভিতরে রাসেল ভাই ওই মেয়েটা যখন প্রথম আসে, দেখা যেত যে সে কিন্তু ক্লাসেও খুব ভালো পড়া পারে, মানে তার লেখাপড়ার ইউতেও খুব ভালো। তো হঠাৎ এই মর্গের যিনি পাহারাদার, উনি এসে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করলেন যে ইদানিং দেখা যাচ্ছে যে রাতের বেলা লাশগুলো ওনারা যেভাবে সাজিয়ে রেখে যান, সকালবেলা এসে দেখে লাশগুলো এলোমেলো, এবং আরো অদ্ভুত ব্যাপার হলো লাশের শরীরের কিছু কিছু অঙ্গ তারা আর খুঁজে পান না। যেমন দেখা যাচ্ছে যে তার হাতের কিছু আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত, কিন্তু আঙ্গুল এবং চোখ এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে রাসেল ভাই কোনোটা হয়তো পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে হয়তো আপাতত রেখে দিয়েছে, অথবা কোনোটা পোস্টমর্টেম হবে। তো যখন লাশ আসে ওনারা তো আসলে অত দেখে রাখেন না ওখানে। তো পরবর্তীতে যখন ওই সুরতহাল রিপোর্ট যখন প্রথমে ছিল, তখন ওটার সাথে মিল করতে গিয়ে দেখে যে না, সুরতহাল রিপোর্টে তো প্রথমে এইগুলো ছিল না, প্রথমে লাশের এই বৈশিষ্ট্য ছিল, পরে আবার দেখা গেল এইগুলো তাহলে কিভাবে আসলো।
লাশের এই অবস্থা কেন হলো, এই ধরনের সমস্যা যখন হলো তখন মানে বিষয়টা সবার টনক নড়লো প্রশাসনের, যে সুরতহাল রিপোর্টের সাথে প্রাথমিক পুলিশের রিপোর্টের সাথে পরে কিছু মেলে না, লাশের কিছু লাশের এরকম সমস্যা দেখা যাচ্ছে। এবং ওই যে প্রথমে অভিযোগ করেছিল যে যারা পাহারাদার, যে সকালবেলা দেখা যায় যে লাশগুলো এলোমেলো, তো হ্যাঁ কথার সাথে মিলছে। তখন কি করে হলো যে ওই মর্গে পাহারাদার বসানো হলো, মানে পাহারাটা আগেই ছিল, পাহাড় একটু করা হলো, যে যাতে করে এই বিষয়টা যাতে রহস্যটা উদ্ঘাটিত হয়। তো এত কড়া পাহারা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, ঘটনা ওই একই রকম ঘটছে। তো এরকম বেশ প্রশাসন, আর তখন তো আসলে ওই সময় তো সিসিটিভি ছিল না, এরকম এত মানে টেকনোলজি ওই সময় তো ছিল না যে যাতে করে ওইভাবে অবজার্ভ করা যাবে, এই জন্য মানুষ দিয়েই যতটুকু পাহারা করানো যায় এটাই ছিল তো ওই সময়ের অবস্থার মানে ভরসা ছিল আর কি এটাই। তো তারপরে যখন এগুলো হচ্ছে না তখন মানে প্রশাসন মানে হসপিটাল কর্তৃপক্ষ বেশ চিন্তিত হয়ে গেল যে এই লাশের চোখ বা এই নখ মানে আঙ্গুলগুলো কোথায় যায়, মানে এত কিছু বাদ দিয়ে কেন এগুলোই কেন থাকে না, আরো তো অনেক কিছুই তো মানে কেটে নিয়ে যেতে পারে, কিন্তু এগুলোই কেন পড়ছে। তো এখন মানে তারপরে কি হলো, আস্তে আস্তে জিনিসটা কমে আসা শুরু করলো, মানে এই টেন্ডেন্সিটা বা এই ধরনের এগুলো কমে আসা শুরু করলো ব্যাপক পাহারার পরে। শেষ পর্যন্ত দেখা গেল যে লাশ কাটা ঘরের মধ্যেও পাহারা বসানো লাগলো, যে শুধু গেটে না একদম ভিতরেও পাহারা বসাতে হয়েছে এই অবস্থার কারণে। তখন আস্তে আস্তে একটু জিনিসটা কমে আসা শুরু করলো। যখন কমে আসা শুরু করলো তখন রাসেল ভাই আসল ঘটনাটা মানে প্রকাশ পেল যে আসলে মূল বিষয়টা কি ছিল। আমরা প্রথমে যে মরিয়ম আন্টির বিষয় দিয়ে শুরু করেছিলাম, যে উনার রুমমেটের ছিল, উনি আর একটা বিষয় ফলো করতেন। তার রুমমেট মানে রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন, ওয়াশরুম থেকে সে যখন ফিরে আসতো, ফিরে আসার পরে দেখতো যে সে মুখ মুছছে খুব সুন্দর করে, মানে এই মাত্র কোনো কিছু সে খেয়ে এসেছে, এরকম ভাবে সে মুখ টুক মুছতো আর কি। তখন উনি মনে করতো হয়তো ওয়াশরুম থেকে আসছে মুখ টুক ধুয়ে আসছে, এরকম করে মুছতেই পারে। কিন্তু তার এই বিষয়টা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক রকমের ছিল। এমনি মুখ ধুয়ে এসে মুখ মোছা আর খাওয়ার পরে মুখ মোছার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এবং উনি আর একটা বিষয় খেয়াল করতেন যে তার ওই রুমমেট বাইরে থেকে রাতের বেলা কোথা থেকে আসে, আসার পরে ওই ছোট্ট একটা পুটলিতে কি যেন মানে খাটের নিচে রেখে দেয়। আর যেহেতু তার আচার আচরণ ভালো ছিল না, উনিও তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতেন না, যে আবার কথা বললে কি ধরনের কি আচরণ করবে জুনিয়র, এতে নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে উনিও পারতপক্ষতার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেন না। কিন্তু একদিন ওনার খুব কৌতূহল জাগে যে আসলে এই যে রাতের বেলায় এসে ওই পুটলির মতো করে কি রাখে। উনি বেশ কিছুদিন ফলো করেছে ওই এই বিষয়টা। তখন একদিন যখন রাতের বেলা সে সারাদিনই থাকে রুমে লেখাপড়া করে, কিন্তু ওয়াশরুমে দেখা যাচ্ছে সে 15 থেকে 20 মিনিট এই সময় সে আসে না। তো উনি চিন্তা করেছে এইবার যদি ওয়াশরুমে যাই এই সুযোগে আমি দেখবো আসলে সে খাটের নিচে রাখেটা কি। তখন আসলে রাতের বেলা সে যখন ওয়াশরুমে রেখেছে, সত্যি ওই সময় ওই মরিয়ম আন্টি উনি দেখতে গিয়েছে যে আসলে খাটের নিচে সে কি রাখে প্রতিদিন। তখন দেখে হ্যাঁ একটা পুটলি বাঁধা। তো পুটলিটা যখনই রাসেল ভাই খুলেছে সাথে সাথে উনি সাংঘাতিক ভাবে শকড হয়েছে। উনি দেখে পুটলির ভিতরে মানুষের আঙ্গুল, চোখ, কান, জিহ্বাও আছে সেখানে। তো এই দৃশ্য যখন দেখে উনি সাংঘাতিক রকমের ভয় পান এবং মানে কোনো মতে দ্রুত এইটা মানে ঠিকঠাক মতো রেখে উনি আবার ওনার সিটে শুয়ে পড়েন। সিটে শোয়ার পরে যখন আবার ওই মেয়েটা আসে ওয়াশরুম থেকে ফিরে আসে, সে স্বভাবভাবেই ওই যে মুখ মুছছে। তো উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, উনি খালি চিন্তা করছেন যে কখন সকাল হবে। সকাল হওয়ার পর ওনার খুব কাছের একজন বান্ধবীর সাথে বিষয়টা শেয়ার করেন যে রুমে এই অবস্থা। তখন বলে যে আসলে বিষয়টা তাহলে তো আমাদের অধ্যক্ষ সাহেবকে জানানোর দরকার। তখন অধ্যক্ষ সাহেবকে গিয়ে যখন বলা হলো, অধ্যক্ষ সাহেব বললেন যে তোমরা আসলে মেডিকেলের পড়া অনেক চাপ, তোমরা পড়তে পড়তে মনে হয় তোমাদের মাথায় কিছু সমস্যা হয়েছে, তোমরা এক কাজ করো একটু বাড়িতে যাও, সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আসো, একটু ভালো করে ঘুমাও, সামনে তোমার এক্সাম, হয়তো এই কারণে মানে মাথার সমস্যা হয়ে গেছে। কিছুতে উনি বিশ্বাস করাতে পারলেন না এবং আরো বিশ্বাস করাতে পারলেন না। শেষ পর্যন্ত মানে আরো চেষ্টা করেছে, লোক ইন্সপেকশনেও আসার মানে মতো অবস্থা হয়ে গেলেও কিন্তু শেষ পর্যন্ত কি কারণে যেন লোক আর ইন্সপেকশনে আসে নাই ওখানে। বিষয়টা মানে হাস্যরসাত্মক হিসেবে তারা উড়িয়ে দিয়েছে। তো উনি তখন কি করতেন যে ওনার কথা কেউ যখন বিশ্বাস করলোই না, তখন উনি আর ওই ওনার রুমমেটের সাথে রাত্রে থাকতেন না। তখন ওনার রুমমেটকে বলতেন যে সামনে তো আমার এক্সাম, তো আমি আমার গ্রুপ স্টাডি করবো, আর এক রুমে গিয়ে আমার আর এক
মানে ক্লাসমেটের সঙ্গে ঘুমাবো, তুমি একাই ঘুমাও। তো এই কথা বলে উনি চলে যেতেন রাতের বেলা তার সাথে থাকতেন না। একদিন রাসেল ভাই মানে ঘটনা যেটা ঘটেছে, হঠাৎ রাত ধরেন যে 1:30 কি 2টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তো ইলেকট্রিসিটি চলে যায়, ওনারও এক্সাম ছিল, উনি তখন জেগে জেগে পড়ছিলেন। তো চিন্তা করছি ইলেকট্রিসিটি খুব গরম, উনি একটু বারান্দায় আসেন, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে তো আবার ওখানে মানে হলগুলোতে। তো বারান্দায় আসেন, তো বারান্দায় আসার পরে হঠাৎ মানে উনি যেই আসলে ওনার যে অরিজিনাল যে রুমটা, এই রুমটাও 3 তলাতে, আবার উনি যেই রুমে আবার থাকা শুরু করেছেন আর এক বান্ধবীর সাথে, সেটাও 3 তলাতে, খুব বেশি দূরে না, মাঝখানে অল্প কয়েকটা রুমের ডিফারেন্স আর কি। তো হঠাৎ উনি ওনার ওই রুম থেকে প্রচন্ড চিৎকারের একটা আওয়াজ শোনেন। তো প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনলে উনি দ্রুত সেখানে চলে যান, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই আওয়াজটা তার রুম থেকেই আসছে। তখন উনি যখন দ্রুত তার রুমে চলে যান, গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে যে আর একটা মেয়েকে ওইখানে নিয়ে এসে, ওই যে তার যে ফার্স্ট ইয়ারের যে মেয়েটা ছিল আর কি, তার রুমমেট, সে মানে তার হাত, ওই মেয়েটার হাত মটমট করে চিবিয়ে খাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি তো সাংঘাতিকভাবে ভয় পান, এবং যখনই ওই মেয়েটা তাকে দেখে ফেলে যে তার এই দৃশ্য দেখে ফেলেছে, তখনই ওই মেয়েটা জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। কিন্তু রাসেল ভাই ওই ইটের ছিল 3 তলা, মানে ওই ফ্লোরটা ছিল কিন্তু 3 তলায়, আর জানালায় কিন্তু শিক ছিল। সে আরো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন চলে আসে। লোকজন চলে আসার পরে দেখে যে যার ওই যে কামড়ে ছিল সে ওখানে ডেড, মানে মারা গেছেন সেখানে, এবং বলে যে এই কাজটা যে করেছে সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে চলে গেছে। সবাই বলে যে জানালা দিয়ে ঝাঁপ দেবে কিভাবে, এদিকে এইভাবে তো কোনো মানুষ যাওয়া যায় না, জানালা শিকলে ছোট, এতে কোনো মানুষ যেতেই পারবে না। এবং দেখা আসলে সত্যি রাসেল ভাই যে ও যে ওই মেয়েটার মানে হাত খাওয়া শুরু করেছিল, রক্তও তো পড়েছিল, রক্তের ছাপটা জানালা পর্যন্ত, যে মানে পায়ের ছাপটা যে পায়ের সাথে রক্ত লেগেছিল জানালা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু জানালার নিচে যে সে কোথায় পড়েছে কিছুই আর জানা যায়নি। তো পরবর্তীতে ওই রুমটা আসলে ভাই সিল করে দেওয়া হয়, অনেক দিন সিল ছিল। তো মরিয়ম আন্টি বলেছে যে এখন ওই রুমটায় কেউ থাকে কি থাকে না, উনি রুমের নাম্বারটা বলতে রাজি হন নাই, তবে এটুকু বলছে রুমটা 3 তলাতে। তো বলছে এখন ওইটার কি অবস্থা, ওখানে কি থাকে কি থাকে না এই বিষয়ে উনি কিছু বলতে পারেন না। তবে ওই মেয়ের পরবর্তীতে যেই মানে অ্যাড্রেসটা সে দিয়েছিল ভর্তির সময়, ওই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইখানে এই নামের কোনো মেয়ের এবং তার বাবা মা কোনো অস্তিত্বই নেই, কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি। তাহলে সে কি ছিল, কেন সে মেডিকেলে আসলো? যখন রাসেল ভাই যখন দেখছিল যে না কড়া পাহারার কারণে সে ওখানে যেতে পারছে না, তখনই কিন্তু আসলে সে মানুষের মানে জীবন্ত মানুষের উপর আক্রমণটা শুরু করে, এবং প্রথম আক্রমণে সে ধরা পড়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে তার কোনো আর অস্তিত্ব পাওয়া যায় নাই। রাজশাহী মেডিকেলে যারা অনেক পুরাতন যারা আছেন, এই গল্পটা অনেকের মুখে মুখেই আছে আর কি। আজকে গল্পটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট অডিও ক্লিপে যাব, ছোট না বড়সড় একটা অডিও ক্লিপে আমরা যাব, তারপরে আবারও ফিরে আসবো। এন্ড সেই পর্যন্ত আশা করব যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ঘটনায় আসি। সালটা 2007। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় একটা স্কুলের ভালো ছাত্র ছিলাম। একজন মুসলিম মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এবং একটা পর্যায়ে কিছু সমস্যার কারণে আমার বাবা আমাকে চকরিয়ায় পাঠিয়ে দেন, এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে। স্কুলটা কক্সবাজার জেলার শীর্ষ স্কুল ছিল, অনেকেরই সেটা জানার কথা। সুতরাং বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করতে আসতো ওখানে ছেলে মেয়েরা, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, মহেশখালী ওইসব এলাকা থেকে ছেলেমেয়েরা বেশি আসতো। যেহেতু বছরের অর্ধেক সময়ে আমি ওখানে যাই, সেহেতু আমার কোনো বন্ধু বান্ধব ছিল না। ওখানকার ছাত্রাবাসে আমি উঠি। হঠাৎ নতুন জায়গায় গিয়ে আমি স্বাভাবিকভাবেই মানসিকভাবে কষ্টে ছিলাম। ওরকম কারোর সাথে কথাবার্তা বলতাম না। হোস্টেল আর আমার সিটের 2টো সিট পরেই একটা ছেলে ছিল, তার নাম অং স্রো। হ্যাঁ রাসেল ভাই, ওর নাম ছিল অং স্রো। আমার মনে হচ্ছে এটা অং ব্রো হবে, কারণ তাই মনে হচ্ছে আমার, আমি ব্রো ধরেই পড়ছি। ব্রো সম্প্রদায়ের ছেলে ছিল। আমি যাবার পরে দেখতাম ও সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথাবার্তা বলতো না, সবসময় একা একা থাকতো। এবং ওর বয়স একটু বেশি ছিল, অথচ হোস্টেলে থাকা প্রায় সবাই দুষ্টু মনের হয়, আমিও কম ছিলাম না। ফলে অল্প সময়ে
আরো 2-4 জন আস্তে আস্তে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। অং কমার্সের ছাত্র ছিল, তাই একবার পরীক্ষার হলে ও আমার পাশে বসে, অর্থাৎ আমার পাশে ওর সিট পড়ে। ও ইংরেজিতে তেমন ভালো ছিল না। ওই দিন ইংরেজি পরীক্ষায় আমি ওকে অনেক হেল্প করি। পরীক্ষা শেষে বের হয়ে আমাকে ধন্যবাদ জানায় এবং এভাবেই শুরু হয় অংকে জানা। এরপর দুজন ভাত খেতে যাওয়া, আড্ডা দেয়া শুরু হয়, কিন্তু বিভিন্ন সময় কেবল আমার সাথেই ও কথা বলতো, আর কারো সাথেই মিশত না। আমি প্রথমে ওর সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, ও প্রতিদিন বিকেলে মাগরিবের আজান পর্যন্ত কোথায় যেন চলে যায়, অর্থাৎ হোস্টেলে ফিরে আসে না। আমি ফুটবল ক্রিকেট খেলতাম, ওর না থাকাটা তেমন খেয়াল করিনি কখনো, কিন্তু লক্ষ্য করতাম একটা পলিথিনে কিছু নিয়ে সে কোথায় যেন যাচ্ছে। আবার মাগরিবের আজানের পরে চলেও আসতো, আর সবকিছুই স্বাভাবিকভাবে করত। তো একবার রমজান মাসে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হলো। আমি ইফতারের সময় ওকে ইফতার খাওয়ার জন্য খুঁজতে থাকি। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম আমাদের স্কুলের নির্মাণাধীন ভবনের 4 তলায় একটা রুমে ও 2টো টেবিল পাশাপাশি রেখে পা দুটো দুপাশে দিয়ে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। প্রথমে আমি দেখে অবাক হয়ে যাই, কারণ ওর পরনে ব্ল্যাক বেল্ট আর সাদা প্যান্ট, যেগুলো মার্শাল আর্টের খেলোয়াড়রা পরেন। অনেক কঠিনভাবে অনুশীলন করছিল সে। এক পর্যায়ে লাফিয়ে নেমে অনুশীলন করছিল। পরে যখন ঘুরে অনুশীলন করছিল এবং সেই সময় সে আমাকে দেখে ফেলে, ও দাঁড়িয়ে যায়। আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি। পরে ও দৌড়ে এসে আমাকে হাত ধরে বলল, এসব যেন কাউকে না বলি। আমি বললাম, হ, তোমাকে দেখে তো তেমন কিছু মনে হয়নি। আর তুমি কি না? অং কাপড় চেঞ্জ করতে করতে বলল, এতদিন কেউ জানতো না, আজ তুমি জেনে গেলে। এটা বলেই হেসে দিল। পরে দুজনে হোস্টেলে চলে আসি। আসার পরে অং আগের মতোই স্বাভাবিক এবং চুপচাপ শান্ত একটা ছেলে, অথচ সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট ছিল। পরে আমি ওর সম্পর্কে আরো জানতে আগ্রহী হই আর দুষ্টুমি করে ওকে আমার প্রেমের কথা বলি। আর অং বলতে থাকে তার পুরো জীবনের কালো জাদুর এক সত্য ঘটনা। একদিনে না, ধীরে ধীরে অংকে আমি জানতে পারি কিভাবে সে এখানে এসেছে, কিভাবে বা ব্ল্যাক বেল্ট উপাধি পেল। বলছে অং, আমি অংব্র। আমার বাড়ি বান্দরবান জেলার থানচি থেকে অনেক গহীনে বড় ভান্তের অর্থাৎ বৌদ্ধভিক্ষ গ্রাম নামক একটি গ্রামে, আর ওখানেই আমার জন্ম। আমাদের গ্রাম গহীন হওয়ায় আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি। থানচি থেকে প্রায় 3 ঘন্টা মোটর সাইকেলে, তারপর পায়ে হেঁটে আরো অনেক গভীরে ছোট ছড়া পাহাড় পেরিয়ে আমাদের গ্রাম। আমার নানা একজন তান্ত্রিক আর কবিরাজও ছিলেন। অনেক নাম ডাক ছিল ওনার। সবাই ওনাকে থানট্রাই নামে চিনত। আমাদের গ্রামে যত মানুষের রোগ ব্যাধি হতো সবকিছু উনি সুস্থ করে তুলতেন, এবং আশ্চর্য হলেও সত্যি যে কেউই ওনার কাছ থেকে খালি হাতে ফিরত না। আমার মা আমার নানার একমাত্র মেয়ে ছিলেন, তাই আমার নানার বাড়িতে আমরা থাকতাম। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমার বয়স যখন 10 বছর, শান্তি বাহিনীর JSS তাদের সাথে ফসল নিয়ে আমার বাবার ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। ওরা বাবাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরেই খবর আসে ওরা বাবাকে মেরে ফেলেছে। আমরা এই সংবাদ পেয়ে সন্ত্রাসীদের নেতাকে খবর পাঠাই। আমার নানার কথা শুনে সেই নেতা অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই নেতার সঙ্গীরা কাকে মেরেছে সেটা তিনি জানতেন না। আমার নানা ডেকে পাঠানোর পরে ওই নেতা জানতে পারে। ওই নেতা না আসা পর্যন্ত আমার নানা আমার বাবাকে দাহ করতে দেননি। পরে নেতা ও তার সঙ্গীরা এসে নানার কাছে ক্ষমা চায় এবং নিজেরাই বাবার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা আমার নানাকে দিতে চান, কিন্তু আমার নানা সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে আমার বাবার বড় ভাইকে অনেক অনুরোধ করে ওই টাকাগুলো ওনার হাতেই দেন। টাকা দিয়ে চলে যাবার সময় উনি নানাকে আশ্বাস দেন যারা আমার বাবাকে মেরেছে তিনিও তাদেরকে মেরে ফেলবেন। পরে আমার নানা ওনাকে বললেন যে না, যা করার আমার নানাই করবেন।
নেতাদের কিছু করতে হবে না। একথা শুনে নেতারা আবার আমার নানার পায়ে পড়ে ক্ষমা চায়, কারণ ওই নেতা ভালো করেই জানতো আমার নানার ক্ষমতা সম্পর্কে। নানা শুধু এটুকুই বলেন যে যারা নির্দোষ তাদের কিছুই হবে না। নেতা চলে যাবার পরে আমার বাবার দাহ সম্পন্ন হয়। আমার নানা প্লাস্টিকের কৌটোয় আমার বাবার দেহভস্যের কিছু অংশ নিয়ে ঘরে চলে যান এবং ওই দিনের পর থেকে কারোর সাথেই তেমন আর কথা বলেন না। শুধু নিজের রুমে দিনরাত কি সব মন্ত্র পাঠ করতেন। বলে রাখা ভালো, আমাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে 1 সপ্তাহের মধ্যে তার জন্য কিছু ধর্মীয় অনুষ্ঠান করার নিয়ম আছে, কিন্তু নানার নির্দেশে সেই অনুষ্ঠান করা হয়নি। প্রায় 3 দিন পরে আমার নানা আবার আমার বাবার দাহ জায়গায় এসে চারিদিকে 4টি কাঠি পুঁতে দেন এবং লাল সুতো দিয়ে পুরো দাহ স্থানটি ঘিরে দেন আর 4টি মোমবাতি জ্বালিয়ে দেন। সাথে কি কি যেন আরো অনেক মন্ত্র পাঠ করেন। একটানা প্রায় 2-3 রাত মন্ত্র পাঠ শেষে নানা উঠে দাঁড়ান। তারপর আমার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। এরপর নানা আবার তার রুমে চলে যান আর সাথে নিয়ে যান ওনার পছন্দের খাবার, গুঁড়ো দুধ আর পান, সুপারি, জর্দা। আমার নানার এমন কাজ দেখে পুরো গ্রামের সবাই, এমনকি থানচির লোকজনও অনেক ভয় পেয়ে যান, কেননা নানার তান্ত্রিক বিদ্যা সম্পর্কে সবাই ভালো করেই জানতেন। যেহেতু আমার বাবাকে রাতে হত্যা করা হয়েছিল, সেহেতু কে বা কারা করেছে সেটা কেউই জানতো না। তাই সবাই ভয়ে ছিল যে কি ক্ষতি হয় কার। বাবার মৃত্যুর 8ম দিনে খুব সকাল সকাল 2জন মহিলা, একজন পুরুষ পাগলের মতো আমার নানাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর নানা রুম থেকে বের হয়ে তাদেরকে রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোরা বাড়ি চলে যা, আমি তোদেরকে কিছু করতে পারবো না। আমার মেয়ে বিধবা হয়েছে, তোরাও হবি, তোদের কোনো ক্ষমা নেই। এই বলে নানা আবার তার রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। সেই মহিলাদের চিৎকার আর কান্নাকাটিতে গ্রামের সবাই এসে আমাদের উঠোনে জড়ো হয়। পরে নানার কথা অনুযায়ী গ্রামবাসী ওই মহিলা আর পুরুষটাকে চলে যেতে বলেন এবং জিজ্ঞেস করেন তারাই কি আমার বাবাকে মেরেছে কিনা এবং কেনই বা তারা নানার কাছে এভাবে ছুটে এসেছেন। তখন সেই মহিলারা বলতে লাগলেন, আজ থেকে সপ্তাহখানেক আগে সেই 2জন মহিলার একজনের স্বামী আর একজনের ভাই গভীর রাতে বাড়ি ফিরেন। স্বাভাবিকভাবে তারা প্রায়ই রাত করে বাড়ি ফিরত। যেহেতু তারা স্থানীয় সেই শীর্ষ সন্ত্রাসী পার্টির সাথে জড়িত, সেহেতু এ ব্যাপারে বাড়ির অন্যরা তেমন কিছু বলতো না। কিন্তু সেই রাতের 2 দিন পরে এক রাতে তারা দুজনেই বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় এবং একটা সময় বিকট শব্দ করে চিৎকার করে ঘুম থেকে উঠে ভয় পেয়ে কেঁদে ওঠে এবং বলতে থাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এভাবে চিৎকার করে কাঁদতে থাকে এবং অবাক করা বিষয় হলো দুজনেরই একসাথে একই সময়ে একই ঘটনা ঘটতে থাকে। দুজনের বাড়ির অন্য সদস্যরা দুঃস্বপ্ন দেখেছে ভেবে প্রথম রাতটা কাটিয়ে দেয়। কিন্তু ওই দিন থেকে কি সকাল কি রাত প্রতি মুহূর্তেই তারা কাঁদতে থাকে আর বলতে থাকে ও আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে বাড়ির লোকেরা জিজ্ঞেস করতে থাকে সত্যি আসলে কি। তখন তারা সেই সত্যি বলে দেয় এবং তারা বলে তারাই আমার বাবাকে মেরেছে এবং তারা আমার বাবাকে সবসময় চোখের সামনে দেখছে আর আমার বাবা নাকি ওদের মারতে যাচ্ছে। দুজনের পরিবার একই সাথে একই এলাকায় হওয়ায় তাদের এমন কথা শুনে তাদের পরিবার একই সাথে একটা স্থানীয় কবিরাজের কাছে যান। কবিরাজ এই ব্যাপারে জানতে সন্ধ্যায় আসনে বসেন। কিছুক্ষণ পরে এক লাফে দাঁড়িয়ে যান এবং অনেক ভয়ে ভয়ে বলতে থাকেন, আমাকে মাফ করে দেন, আমি আমার জীবনে এরকম কোনো কিছু মোকাবেলা করিনি। এটা অনেক অনেক উচ্চ স্তরের কালো জাদু, ডাকিনী বিদ্যা, এবং এটা কোনো জিনভূতের কাজ নয়। এটা সরাসরি ওই মৃত লোকটার আত্মার কাজ, যাকে এখনো মুক্ত করে দেয়া হয়নি এবং যিনি এসব করছেন তিনি সেই কাজে নিজের জীবন অধিষ্ঠান করে কাজ করছেন। সম্ভবত তোমাদের রোগীর মৃত্যু আগামী 9 থেকে 11 দিনের মধ্যে হবে। আর এরকম কাজ কেউ যদি করতে পারে তবে সেটা তিনি আমার গুরু থানচাই, এবং যদি সমাধান করতে পারে কেউ সেটা উনি। এই বলে তিনি 2 হাত করজোড়ে নমস্কার করে বলতে থাকেন,
গুরু, আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে হাত দিয়েছি। কবিরাজের এমন অসহায় কথা শুনে রোগীরা প্রায় পাগল প্রায় হয়ে যায়। তাদের পরিবার এই খবর জানতে পারে, তারা আমাদের বাবার সম্পর্কে জানতে পারে। পরে তারা নানার কাছে ছুটে আসে ক্ষমা চাইতে, কিন্তু আমার বাবা নিরপরাধ থাকায় আমার নানা নাছোড়বান্দা ছিলেন। পরে তারা আমাদের গ্রাম থেকে নিজের গ্রামে চলে যায়, আর নানা আবার নিজেকে ঘরে বন্দি করে ফেলেন আর সাধনায় মগ্ন হয়ে যান। বাবার মৃত্যুর 11 দিনের মাথায় খবর আসে সেই দুজন মানুষ মারা গেছে। শোনা যায় 10 দিনের দিবাগত রাতের শেষ দিকে তারা দুজনেই অনেক চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে একেবারে চুপ হয়ে ঘুমিয়ে যায়। ঘুমাচ্ছে ভেবে বাড়ির সবাই যে যার রুমে চলে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরদিন সকালে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ঘাড় তাদের পেছন দিকে মোড়ানো ছিল, চোখ খোলা অবস্থায়। 11তম দিন দুপুরে আমার নানা রুম থেকে বের হয়ে সবাইকে ডেকে বাবার শেষকৃত্যের জন্য পুনরায় আয়োজন করতে বলেন। আজকে নানার মুখে কোনো কষ্ট দেখিনি, তিনি হাসছিলেন মৃদু মৃদু। পরে নিজে থেকেই ছড়া অর্থাৎ নদীতে গিয়ে গোসল করে এসে বাবার দাহ করার জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কি কি যেন বলছিলেন। পরের দিন সকালে 11তম দিনে আমাদের স্থানীয় বিহার বৌদ্ধ মন্দির থেকে দুজন ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু এসে বাবার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করেন, কিন্তু আমাদের বিহারের বড় ভান্তে ধর্মগুরু তিনি আসলেন না। ভান্তেরা চলে গেলে আমার নানা তার ঘর থেকে 2টো রশি, 2টো কাপড়ের পুতুল আরো কি কি সহ বাবার দেহ ভস্মকে আগুনে পোড়ালেন এবং মাটি চাপা দিলেন। বাবার প্রথম দাহস্থানের চারিদিকে দেয়া লাল সুতার বাঁধন কেটে দিলেন, খুঁটি এবং লাল সুতোগুলো আগুনে পুড়িয়ে দিলেন। তারপর আমার হাতে কবরের ওপর মাটি দেয়ালেন, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলেন। সব শেষ করে বাড়িতে এসে আমার নানা আমার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর প্রায় 12 দিন পরে নানা মুখে ভাত দিলেন। এরপর তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি মানুষের সেবা করতেন। 2006 সালে মারা যান। পরে আমাকে আমার মা বান্দরবন শহরের একটি খ্রিশ্চান স্কুলে ক্লাস 6-এ ভর্তি করিয়ে হোস্টেলে দিয়ে দেন। আমি ওখানেই পড়ালেখা করি আর মার্শাল আর্ট শিখি। কালক্রমে আমি ব্ল্যাক বেল্ট উপাধি পাই। ক্লাস 9-এ উঠলে আমাকে আমার মা এখানে নিয়ে আসেন, আর সেই থেকে আমি এখানে। রাসেল ভাই, এই ঘটনাটা আপনাদের লিখে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ করছি। ঘটনাটি আমার শ্যালকের মুখ থেকে শুনেছি। খুব ভয়ানক কালো জাদুর একটা ঘটনা। আমার স্ত্রীর ছদ্মনাম আমি এখানে ব্যবহার করলাম, ওর নাম মিহি। ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধের ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরো অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেওয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোন রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকতো, কারণ মন খারাপ থাকতো, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচন্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকলো।
কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কি সব যেন বলতো, মনে হতো সে কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো। মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছুবার ফু দিয়ে তাকে শান্ত করেন। হুজুর বলেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা অতি দ্রুত ওকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখে। মিহি সেদিন সারা রাত তার মাকে বলছিল, দেখো মা, ওই সে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দাও, খুব বিদঘুটে লাগছে আমার। ওই দেখো, ও আবার আমাকে খুন করতে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি আমার হাত ধুয়ে দাও। এভাবে কোনোভাবে রাতটা পার হলো। পরের দিন ওকে জোর করে বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগেই বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন একটি বড় মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি অট্টহাসি হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিক থেকে বৃত্তাকারের দাগ কাটলেন। মিহিকে সেই বৃত্তাকারের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে থাকলেন, তুই কে, কোথা থেকে এসেছিস? মিহি বলছে, আমি কে সেটা তুই জেনে কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না, যতই চেষ্টা করিস না কেন। কি চাস তুই? রক্ত খাবো, আমি রক্ত খাবো। এরপরে হুজুর দোয়া দুরূদ পড়ে এবং ফু দেওয়ার পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর মিহির বাবাকে ডাকলেন আর বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল, ও যে জামা পরে সেই জামার সুতা, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচকে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। তাই পিশাচকে ইচ্ছা করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দিয়ে যায়। আর এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। ও যা করতে চায় করতে দিন, ওকে শুধু চোখে চোখে রাখুন। আর আমাকে 5 দিন সময় দিন, হয়তো পুরোপুরি ঠিক না হলেও পিশাচকে দূরে সরিয়ে রাখা যাবে। এর জন্য সব ব্যবস্থা করতে 5 দিন সময় লাগবে আমার। এইসব কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি এবং সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু ও কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়, আমি তার কাছে যাব, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি ওই ছেলেটাকেও চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে এসেছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পরে মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কি মনে করেছিস আমাকে তাড়াবি? আমাকে তাড়ানো এত সোজা না। তারা সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা।
তারা বাড়ির রাস্তায় সেই বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি। মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। অনেক জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না। মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল।